আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ইংলিশ ক্লাসে আপনাদের সাথে আমি আছি। আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা ছোটোবেলা থেকেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমাদের কোয়েশ্চেন থাকতো এবং আমরা অ্যান্সার করে এসেছি। এটা কিন্তু বিসিএসেও এই রিলেটেড কোয়েশ্চেন এসে থাকে। তাহলে আমরা দেখি যে রাইট ফর্ম অফ ভার্বসের আমরা রুলসগুলো নিয়ে ডিসকাস করব এবং কিভাবে এগুলো থেকে অ্যান্সার করতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দেখে নিব। আচ্ছা, প্রথমে যেটা বলা হচ্ছে যে দি ইউজ অফ দি রাইট ফর্ম অফ ভার্বস ডিপেন্ডস অন 3 কম্পোনেন্টস। তিনটা জিনিসের উপর আমরা আসলে রাইট ফর্ম অফ ভার্বস কোনটা ইউজ হবে আমাদের সেন্টেন্সে সেটা আমরা ডিটারমাইন করে থাকি। সে তিনটা জিনিস কি? প্রথমত হচ্ছে আমাদের টেন্স, তারপর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে পার্সন। টেন্সের মধ্যে আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স যদি হয় আর নাম্বারটা যদি হয় সিঙ্গুলার নাম্বার এবং পার্সন যদি হয় থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে কী হয়? তাহলে আমাদের সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে? হি প্লেইজ ফুটবল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বটা ছিল প্লে, এটার সাথে একটা এস যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে আমাদের রুলটা কি অ্যাপ্লাই হচ্ছে? এখানে আমাদের যে রুলটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে থাকে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডে কি বলছে আমরা দেখি। আচ্ছা, এখন আমরা দেখি যে কিছু বেসিক রুলস টু ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। প্রথম যে রুলটা বলছে সেটা হচ্ছে নিত্যকার ঘটনা কিংবা চিরন্তন সত্যর ক্ষেত্রে সর্বদা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স হয় নিত্যকার যে ঘটনা ঘটে অথবা চিরন্তন সত্যর ক্ষেত্রে। যেমন দি আর্থ মুভস রাউন্ড দি সান, এটা একটি নিত্যকার, এটা একটি চিরন্তন সত্য। দি আর্থ মুভস রাউন্ড দি সান। আচ্ছা, আমি যদি বলি হি গোজ টু স্কুল এভরিডে, এটা একটা নিত্যকার ঘটনা, তখন আমরা বলছি কি? গোজ। আবার এখানে দি আর্থ মুভস রাউন্ড দি সান, এখানে আমরা দুটাতেই আমরা কি ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি প্রেজেন্ট সিম্পল টেন্স, মুভস, অথবা আমরা যদি হি গোজ টু স্কুল এভরিডে ওখানে যদি আমরা গোজ লিখি, দুটাতেই আমরা ভার্বটা কি হচ্ছে? ভার্বটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিত্যকার ঘটনা অথবা চিরন্তন সত্যের ক্ষেত্রে সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ওকে, তারপর বলছে যে অলওয়েজ, এভরিডে, তারপর সামটাইমস, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, হোয়েন এভার, এই অ্যাডভার্বগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট সিম্পলের সাথে ব্যবহার করা হয়। যেমন রুপার্ট ইউজুয়ালি প্লেইজ ভিডিও গেমস ইন হিজ লেজার আওয়ার্স, অর্থাৎ রুপার্ট তার লেজার আওয়ারে সাধারণত কি খেলে থাকে? ভিডিও গেমস খেলে থাকে। তাহলে আমাদের ভার্বটা আমরা দেখতে পাচ্ছি প্লেইজ, ইউজুয়ালির সাথে কি হয়েছে? তাহলে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, প্লেইজ হয়েছে ভার্ব। আবার দেখি হোয়েন এভার হি টেক্সটস মি আই ফিল সো এক্সাইটেড, হোয়েন এভার হি টেক্সটস মি, তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা একইভাবে অলওয়েজ, এভরিডে, সামটাইমস, এগুলো সবগুলো বেশিরভাগের ক্ষেত্রেই এদের পরে ভার্বটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে যেটা বলছে সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদিকে বলা হয় কি? মোডাল অক্সিলারি ভার্ব। এসব ব্যবহৃত হলে পরবর্তী মূল ভার্বটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। যেমন মে গড ব্লেস ইউ, এই যে মে ব্যবহৃত হলো এখানে, মেয়ের পরে যে ভার্বটা আসছে ব্লেস। আচ্ছা, নর্মালি আমরা কি জানি? গড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? গডের পরে কি ব্লেসেস হওয়ার কথা না? এস বাই এস যুক্ত হওয়ার কথা না? কিন্তু যেহেতু এখানে মোডাল অক্সিলারি আসছে এবং তারপরে ভার্বটা আসছে, সেহেতু এটা রুট ফর্ম হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, এস বাই এস হবে না, ডিরেক্ট শুধু ব্লেসটাই বসে যাবে। মে গড ব্লেস ইউ। একইভাবে ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ভার্বটা তাহলে কোথায় আছে? প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তাহলে আমরা বুঝলাম যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এদেরকে বলা হয় মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সেই বসে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, তারপর হচ্ছে এভার। এইসব অ্যাডভার্বের ক্ষেত্রে সর্বদা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি অলওয়েজ, ইউজুয়ালি, এদের সাথে কি ব্যবহৃত হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার এদের সাথে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ জাস্ট বিন টোল্ড টু সাবমিট মাই আনসার স্ক্রিপ্ট, এই যে জাস্ট এরপর কি আসলো? বিন টোল্ড, তাহলে এটা কোন টেন্সের দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আই হ্যাভ নট ওয়াচড দ্য লেটেস্ট মুভি ইয়েট, এই যে হ্যাভ নট ওয়াচড কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন আসছে? এই যে এখানে ইয়েট থাকার কারণে। আর এখানে বিন টোল্ড কেন হয়েছে? আই হ্যাভ জাস্ট বিন টোল্ড, এই যে হ্যাভ বিন টোল্ড, আলটিমেটলি হ্যাভ বিন টোল্ডটাই তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক না? কেন আসছে এটা? এই যে জাস্ট থাকার কারণে। সো জাস্ট, ইয়েট, রিসেন্টলি এগুলোর পরে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব।
তারপরে যেটা বলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পিরিয়ড অফ টাইম অথবা ইন্টারভাল অফ টাইম বোঝাতে ফর ব্যবহার করা হয়। পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফরের পরিবর্তে সিন্স বসে। বিষয়টা আমি ক্লিয়ারলি বলি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days আর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ফ্রাইডে। আমাকে যদি বলা হয় কতক্ষণ ধরে, অর্থাৎ আমাকে যদি টাইম ডিউরেশন চায় তখন আমরা কিন্তু ফর ইউজ করব। আর আমাকে যদি বলে যে কখন থেকে, এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম চায়, তখন আমরা সিন্স ইউজ করব। আমি আবার বলছি, সেম টেন্সে ইট হ্যাজ বিন রেইনিং, এখানেও ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু এখানে আসলো ফর 2 days, এখানে আসলো সিন্স লাস্ট ফ্রাইডে। কেন ফর আসলো, কেন সিন্স আসলো? ইজিলি মনে রাখবো কিভাবে, ফর তখনই আসবে যখন আমাকে ডিউরেশন জানতে চাবে, ডিউরেশন। আর সিন্স আসবে তখনই যখন আমাকে পয়েন্ট অফ টাইম জানতে চাবে। তাহলে এটার সাথে আপনারা একটু মিলান, যে এখানে বললো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, আমাকে যদি বলে যে কতদিন ধরে, ডিউরেশনটা জিজ্ঞেস করলো, আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, তাহলে ফর কখন আসলো, ডিউরেশনের জন্য। আর আমাকে বললো যে কখন থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে, কখন থেকে শুরু করে বৃষ্টিটা হচ্ছে, তাহলে আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবার থেকে শুরু করে বৃষ্টি হচ্ছে এখনো। তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর এটা হচ্ছে ডিউরেশন। পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স, ডিউরেশনের জন্য ফর, আমরা এভাবে ইজিলি মনে রাখতে পারি। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করার জন্য যদি কনজাংশন হিসেবে সিন্স ব্যবহার করা হয় এবং সিন্সের পূর্ববর্তী ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তবে সিন্সের পরবর্তী ক্লজের ভার্বটি সিম্পল পাস্ট টেন্স হবে। খুবই সিম্পল কথা, সেটা হচ্ছে সিন্স এটা যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং দুই পাশে যদি দুইটা ক্লজ থাকে, আগে সিন্সের আগের ক্লজটা যদি দুইটা জিনিস, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, সিন্সের আগের ক্লজটা, পরের ক্লজটা কি হবে, পরের ক্লজটা হবে সিম্পল পাস্ট টেন্স। আর যদি সিন্সের আগের ক্লজটা সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা কি হবে, পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ জিনিসটা আমি যদি এভাবে লিখি, এখানে যদি সিন্স থাকে, সিন্স, এই যে এটা হচ্ছে সিন্সের আগের পার্ট, এটা হচ্ছে সিন্সের পরের পার্ট, এখানে যদি আমি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট দেই, তাহলে আমার এই পরের পার্টে কি বসবে, পরের পার্টে বসবে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট, রাইট। আবার যদি আমার এই পার্টে, আগের পার্টে যদি সিম্পল পাস্ট থাকে এবং সিন্স মাঝখানে কনজাংশন হিসেবে থাকে, তার পরের পার্টে কি বসবে, পাস্ট পারফেক্ট সিম্পল। এটাই আমরা মনে রাখবো। আচ্ছা, আমরা তাহলে এক্সাম্পল দেখি, যেমন ইট হ্যাজ বিন সো লং সিন্স আই লাস্ট স হিম। এখানে আপনারা দেখেন তো, হ্যাজ বিন সো লং, তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের আগের পার্ট প্রেজেন্ট পারফেক্ট, আমরা পড়েছি কি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি সিন্সের আগের পার্টে থাকে, পরের পার্টটা হবে পাস্ট সিম্পল। তাহলে আমরা দেখি এখানে সিন্সের পরে আই লাস্ট স হিম, স কোন ভার্বের কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট, রাইট। তাহলে আমরা রুলটা ফলো করলো। এরপরে এখানে দেখি ইট ওয়াজ লং অ্যাগো সিন্স, তাহলে সিন্সের আগের পার্টে ওয়াজ, কোন ভার্ব এখানে, সিম্পল পাস্ট। আগের পার্টে যদি সিম্পল পাস্ট থাকে, পরের পার্টে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা দেখি দে হ্যাড কাম টু মাই প্লেস, সিন্সের পরে সিন্স দে হ্যাড কাম টু মাই প্লেস, এ হ্যাড কাম কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট। সো আমরা কিন্তু রুলটা দুটাই ফলো করেছে, মিলে গেছে এখানে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দেখি কি বললো। নেক্সট বললো যে ক্লজ কানেক্টর। ক্লজ কানেক্টর হিসেবে যদি হোয়েন আর আফটার, একটি ক্লজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অন্যটি অবশ্যই ফিউচার সিম্পল টেন্স হবে। অর্থাৎ আফটার অথবা হোয়েন দিয়ে যদি দুইটা ক্লজকে আমি অ্যাড করি, এই আফটার এবং হোয়েনের এক পাশে যদি ক্লজটা ফিউচার সিম্পল টেন্স হয়, এক পাশে যদি ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অপর পাশে ক্লজটা কি হবে, ফিউচার সিম্পল টেন্স হবে। যেমন এখানে আফটার দিয়ে দুটা ক্লজকে কানেক্ট করেছি, একটা ক্লজ হচ্ছে আই শ্যাল সি ইউ, আরেকটা ক্লজ হচ্ছে আই হ্যাভ রিটার্ন ফ্রম মাই ভ্যাকেশন। তাহলে আই শ্যাল সি ইউ এটা কোন টেন্স, ফিউচার সিম্পল, রাইট, ফিউচার সিম্পল টেন্স। তাহলে একটা যদি ফিউচার সিম্পল টেন্স হয়, আরেকটা কি হবে আমরা বলেছি, আরেকটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা আই শ্যাল সি ইউ আফটার, এরপরে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, আফটার আই হ্যাভ রিটার্ন ফ্রম মাই ভ্যাকেশন। তাহলে আই হ্যাভ রিটার্ন এটা কোন ভার্বের কোন টেন্সে আছে, এখানে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এ পাশে কোথায় আছে, এ পাশে ফিউচার সিম্পল টেন্সে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক একইভাবে ওয়েনের ক্ষেত্রে যেটা, আফটারের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, ওয়েনের ক্ষেত্রেও সেমটা অ্যাপ্লিকেবল হবে। আগের পার্ট যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে, পরের পার্টটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, নেক্সট যেটা বলছে বিফোর এবং আফটার নিয়ে আমরা আলোচনা দেখি। বিফোর এবং আফটারের আলোচনাটা কি? বিফোরের পূর্বে এবং আফটারের পরে ভার্ব সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং বাকি অংশে ভার্ব সবসময় কি হয়? বাকি অংশে সবসময় সিম্পল পাস্ট টেন্স হয়। এটা ইজিলি আমরা কিভাবে মনে রাখবো? এই যে বিফোর, বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, রাইট? তাহলে বিফোরের কোথায় বসবে? আগে বসবে। বিফোরের আগে কে বসবে? বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট, পিপি। আর তাহলে পরেরটা কি বসবে? পরেরটা সিম্পল পাস্ট টেন্স বসবে, সিম্পল পাস্ট টেন্স বসবে। এবার দেখেন যে আফটার শব্দের অর্থ কি? এই যে আফটার, আফটারের অর্থ হচ্ছে পরে। তাহলে আফটারের শব্দের অর্থই যেহেতু পরে, আফটারের পরে বসবে কে? পাস্ট পারফেক্ট। সমস্যাটা তো পাস্ট পারফেক্টকে নিয়ে, তাকে কোথায় বসাবো? সে বিফোর শব্দের অর্থ আগে, সে বিফোরের আগে বসবে। আফটার শব্দের অর্থ পরে, সে বিফোরের পরে বসবে। আর বাকি পার্টে যে কে বসবে? সিম্পল পাস্টের। যে সিম্পল তাকে নিয়ে তো কোনো সমস্যা নেই, পাস্ট পারফেক্ট নিয়ে সমস্যা। পাস্ট পারফেক্টটা কোথায় বসবে এটাই আমরা গোলমাল লাগিয়ে ফেলি। এই জন্য মনে রাখবো বিফোরের আগে, বিফোর শব্দের অর্থ আগে, সুতরাং বিফোরের আগে, এবং আফটার শব্দের অর্থ পরে, সুতরাং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এবং যে জায়গাটা ফাঁকা থাকবে সেখানে সিম্পল পাস্ট টেন্স বসে। আমরা দুটো এক্সাম্পল দেখি। দি ডক্টর কেম আফটার দি পেশেন্ট হ্যাড পাস্ট। দেখেন এখানে আফটার, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট আসার কথা। দেখেন হ্যাড পাস্ট আসছে না, পাস্ট পারফেক্ট। আর আগের পার্ট সিম্পল পাস্ট হওয়ার কথা। সো দি ডক্টর কেম, সিম্পল পাস্ট। আবার এখানে দেখি আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। তাহলে বিফোরের আগে হওয়ার কথা পাস্ট পারফেক্ট। এখন আমরা দেখি যে আই হ্যাড রিচড, তাহলে হ্যাড রিচড কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের আগে পাস্ট পারফেক্ট মিলে গেল। বিফোরের পরে তাহলে কোনটা হওয়ার কথা? সিম্পল পাস্ট। তাহলে বিফোর দি ট্রেন অ্যারাইভড, সো অ্যারাইভড কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিফোর এবং আফটারের যে রুলটা, এটা আমরা মনে রাখবো, এবং সিম্পলি জাস্ট বিফোর এবং আফটারের মিনিংটা খেয়াল করলে আমরা খুব ইজিলি এটা মনে রাখতে পারবো। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লেস্ট। লেস্ট শব্দটার আসলে অর্থটা কি? এটা একটা নেগেটিভ কানেক্টর। লেস্ট দিয়ে আমরা বুঝিয়ে থাকি যদি না। যেমন রান ফাস্ট লেস্ট ইউ শুড লুজ দ্য রেস, মানে বলছে যে জোরে দৌড়াও, দ্রুত দৌড়াও, যদি না তুমি রেসে হারতে চাও, যদি না তুমি রেসে হারতে চাও। আবার আমরা বলে থাকি যে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। লেস্টের পরে একটা শুড আসবে, এবং লেস্টের পরে আর কোনো নেগেটিভ ইন্ডিকেটর আসবে না, অর্থাৎ নো বা নট এরকম কিছু আসবে না। কিন্তু আমাদের যে এক্সপ্রেশনটা অবশ্যই নেগেটিভ হবে। যেমন রান ফাস্ট, জোরে দৌড়াও, লেস্ট ইউ শুড লুজ দ্য রেস। আমি এখানে বলতে পারবো না যে লেস্ট ইউ শুড উইন দ্য রেস, এটা বলবো না। আমি বলতে হবে লেস্ট ইউ শুড লুজ দ্য রেস। অর্থাৎ আমার বুঝতে হবে যে লেস দিয়ে আমি বুঝাচ্ছি যদি না চাও, লেস দিয়ে আমি বুঝাচ্ছি যদি না চাও। তাহলে যদি না চাও কি মানে তুমি হারতে যদি না চাও, লুজ দ্য রেস, ঠিক আছে? ইউ শুড লুজ দ্য রেস এরকম। যেমন আমি বলবো যে স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ যদি তুমি এক্সামিনেশনে ফেল করতে না চাও তাহলে তুমি স্টাডি হার্ড মানে ভালোভাবে পড়াশোনা করো, ব্যাপারটা এরকম। এটা মাথায় রাখলে আমরা লেস্টের ব্যবহারটা ইজিলি মনে রাখতে পারবো। ভার্বের পূর্বে শুড বসে, এই যে শুড বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি বলছে? শুরুর নো সুনার দেন অথবা হচ্ছে হার্ডলি হোয়েন, এটা আমরা আগেও ডিসকাস করেছি। যেমন নো সুনার এরপরে সাথে থাকে কি দেন, আর স্ক্যার্সলি হ্যাড এর সাথে থাকে কি হোয়েন, অথবা হার্ডলি এর সাথেও থাকে হোয়েন। এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে শুরুর যে ক্লজটা থাকে, শুরুর ক্লজটি ভার্ব হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরবর্তী হবে সিম্পল পাস্ট। পরবর্তীর ভার্বটা হবে সিম্পল পাস্ট। যেমন হার্ডলি হ্যাড আই লেফট মাই অফিস, এখানে হার্ডলি হ্যাড এটার সাথে হ্যাড চলে আসার কারণে স্বাভাবিকভাবে এখানে ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ঠিক না? যে এক পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আরেক পাশে কি হবে? সিম্পল পাস্ট। সো হার্ডলি হ্যাড আই লেফট মাই অফিস ওয়েন দি ফায়ার ব্রোক আউট, তাহলে ব্রোক সিম্পল পাস্ট, রাইট? তাহলে আমার এখানে দেখার বিষয় কি? দেখার বিষয় হচ্ছে হার্ডলি হ্যাড, এটা যেহেতু হ্যাড চলে আসছে, হার্ডলির সাথে হ্যাড হয়, নো সুনার এর সাথেও হ্যাড হয়, স্ক্যার্সলির সাথেও হ্যাড হয়। এদের সবার সাথে যেহেতু একটা হ্যাড আছে,
সেহেতু এটা ওদের সাথে সংযুক্ত যে ক্লজটা থাকবে সেটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ওদের বিপরীত পাশে যে ক্লজটা থাকবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নো সুনারের সাথে দেন হবে, THAN, এই যে এই দেনটা হবে। এছাড়া হার্ডলি হ্যাডের সাথে এবং স্কেয়ার্সলি হ্যাডের সাথে হবে ওয়েন। সো এই দুইটা জিনিস আমরা যদি মাথায় রাখি, এগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো এক্সামে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা অ্যাজ দো আর অ্যাজ ইফ। অ্যাজ দো আর অ্যাজ ইফের ক্ষেত্রে যেটা হয়, প্রথম ক্লজের ভার্বটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয় ক্লজের ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার অ্যাংরি। এখানে অ্যাজ ইফের আগে কি আছে? টক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? তো সিম্পল প্রেজেন্ট টেন্স যদি অ্যাজ ইফের আগে থাকে, পরেরটাতে কি হয়? আমরা পরেরটাতে বলেছি সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে হি এর সাথে তো ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ হবে না, অ্যাজ ইফের পরে সবসময় ওয়ার হয়। অ্যাজ ইফের পরে সবসময় কি হবে? ওয়ার হবে, আনরিয়েল পাস্ট টেন্স বুঝাতে। তাহলে এখানে হবে সিম্পল পাস্ট টেন্স, রাইট? একইভাবে আমরা দেখি দে ট্রিট মি অ্যাজ ইফ। এখানে অ্যাজ ইফের আগে ট্রিট মি, তাহলে ট্রিট কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যাজ ইফের আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, পরে কি হবে? সিম্পল পাস্ট টেন্স। আর আমরা জানি অ্যাজ ইফের পরে সবসময় ওয়ার হয় সিম্পল পাস্টে। সো এখানে কি হবে? ওয়ার, সিম্পল পাস্ট টেন্স, অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার এনিমি। আচ্ছা, তারপরে দেখি এমন কোনো পরিস্থিতি যা শুরু হয়েছে পাস্টে এবং পরবর্তী সময় পর্যন্ত চলমান ছিল, সেক্ষেত্রে সিন্সের পরে পাস্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট বসবে এবং প্রিন্সিপাল ক্লজে পাস্ট পারফেক্ট বসবে। আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট কক্সবাজার সিন্স আই ওয়াজ এ চাইল্ড। এখানে বললো কি, আমি কক্সবাজার যেতে চাচ্ছিলাম, অর্থাৎ আমি কক্সবাজার যেতে চেয়েছি যখন আমি ছোট ছিলাম তখন থেকে। অর্থাৎ আমি সেই অতীতকাল থেকে কক্সবাজার যাওয়ার আমার যে ইচ্ছাটা, আমি এখনও সেটা চাচ্ছি। এটাই বললো যে এমন কোনো পরিস্থিতি যা শুরু হয়েছে পাস্টে এবং পরবর্তী সময় পর্যন্ত চলমান ছিল, সেক্ষেত্রে সিন্সের পরে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স বসবে বা পাস্ট পারফেক্ট টেন্স বসবে এবং প্রিন্সিপাল ক্লজে পাস্ট পারফেক্ট বসবে। আচ্ছা, সো আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট কক্সবাজার, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট কক্সবাজার, এখানে সবসময় কি বসবে বললো? পাস্ট পারফেক্ট টেন্স বসবো। তাহলে আমি এখানে দেখি যে আই হ্যাড ওয়ান্টেড, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসিয়েছি। আর ওখানে কি সিন্স আই ওয়াজ এ চাইল্ড, ওখানে কি বসবে বললো? এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে। সো সিন্সের পরে আই ওয়াজ এ চাইল্ড, সিম্পল পাস্ট টেন্স বসেছে। তাহলে এটাই আমরা মাথায় রাখবো যে যখন এমন কোনো পরিস্থিতি যা শুরু হয়েছে পাস্টে এবং পরবর্তী সময় পর্যন্ত চলমান ছিল, সেক্ষেত্রে আমাদের যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেই ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বাকি ক্লজটা হবে সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এরপর বললো যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কি হয়? যদি ইফ, ওয়ার অথবা হ্যাড হয় কানেক্টর হিসেবে, তাহলে মূল ক্লজের ভার্বের আগের উড দেওয়া হয়ে থাকে। যেমন ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প অল দি পুয়ার। কি বললো এখানে? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। সো এই দুইটা ক্লজের মধ্যে বললো যে মূল ক্লজের ভার্বের আগে আমরা উড দিব। কখন? যদি ইফ, ওয়ার অথবা হ্যাড থাকে সাবঅর্ডিনেট ক্লজে। যেমন ইফ আই ওয়ার এ কিং, এটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। সো এখানে ভার্বটা কি আসছে? ওয়ার আসছে, রাইট? এই ওয়ার অথবা ইফ, তারপরে অথবা হ্যাড, এগুলো যদি থাকে এখানে তারপরে কি হবে? মেইন যে ক্লজটা আমাদের, ওই ক্লজে মূল ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজে আমরা ভার্বের আগে একটা উড দিব। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব কোনটা? হেল্পের আগে আমরা তাহলে একটা উড দিয়েছি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প অল দি পুয়ার। এখানে আমরা হ্যাড দিয়ে এটা কিভাবে লিখতে পারতাম? হ্যাড আই বিন এ কিং, সেম, তখন আমি বলতাম কি? আই উড হেল্প অল দি পুয়ার। হ্যাড আই বিন এ কিং অথবা হ্যাড আই হ্যাড ইনাফ মানি আই উড হেল্প অল দি পুয়ার, সেম জিনিস। আমরা এখানে এই যে ইফ, ওয়ার, হ্যাড যে কোনো একটা যদি থাকে সাবঅর্ডিনেট ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সের, তাহলে প্রিন্সিপাল ক্লজে মেইন ভার্বটার আগে আমরা একটা উড বসাবো। এটাই হচ্ছে আমাদের রুলটা। আচ্ছা, তারপরে বললো কি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে যদি অ্যাজ ওয়েল এজ, দেন, মোর দেন, অ্যাজ টু এগুলো যুক্ত হয়, তবে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হবে সাবঅর্ডিনেট ক্লজের অর্থানুসারে। মানে কি বললো? I have my parents, I love my parents more than I love anything else. আচ্ছা,
আই নিউ হিম বেটার দেন আই নিউ হিজ ফ্যামিলি। এখানে এই যে আই লাভ মাই প্যারেন্টস, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আবার এখানে আই নিউ হিম প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এখন এই যে এখানে মোর দেন আই লাভ এনিথিং এলস, আর এখানে বেটার দেন আই নিউ হিজ ফ্যামিলি, সাবঅর্ডিনেট ক্লজ, রাইট। বললো যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, তারপরে মোর দেন, অ্যাজ টু এগুলো যুক্ত হয় তবে কি হবে, তবে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হবে সাবঅর্ডিনেট ক্লজের অর্থ অনুসারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কি বলছে, মোর দেন আই লাভ এনিথিং এলস, আমি বাকি কোনো কিছুকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি আমি আমার প্যারেন্টসকে ভালোবাসি। তাহলে ওই অনুযায়ী এখানে যেহেতু লাভ ভার্বটা যে টেন্সে আছে এখানেও সেম টেন্সে হবে। সেমভাবে এখানে ভার্বটা যে টেন্সে আছে আই নিউ সিম্পল পাস্ট টেন্সে, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজেও ভার্বটা সেম টেন্সে হবে আই নিউ হিম বেটার দেন আই নিউ হিজ ফ্যামিলি, এবং একইভাবে আই লাভ মাই প্যারেন্টস মোর দ্যান আই লাভ এনিথিং এলস। আচ্ছা, তারপরে যেটা বললো যে পারফেক্ট পার্টিসিপলে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে হ্যাভিং থাকলে এর পরের ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে হ্যাভিং থাকলে, এই যে হ্যাভিং সেড দিস সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না? এই যে সাবঅর্ডিনেট ক্লজে পারফেক্ট পার্টিসিপল কি সেড, এটার আগে কি আছে আমার হ্যাভিং আছে, না হ্যাভিং আছে। তাহলে কি বললো, এর পূর্বে হ্যাভিং থাকলে পরের ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে আমাদের এখানে হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটা পাস্ট পার্টিসিপলে হয়েছে। তারপর আমাদের যেটা রুলসে আছে যে জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার এগুলো থাকলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ জাস্ট বিন টোল্ড টু সাবমিট মাই অ্যান্সার স্ক্রিপ্ট, তাহলে হ্যাভ বিন টোল্ড এটা মিলে আমার কোন টেন্স দাঁড়াচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দাঁড়াচ্ছে, রাইট। কেন হলো, এই যে জাস্ট থাকার কারণে। একইভাবে আই হ্যাভ নট বিন এবল, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন হলো, এই যে ইয়েট থাকার কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার এইসব অ্যাডভার্ব যদি থাকে তাহলে আমাদের যে ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, এরপরে বললো বাক্যের শুরুতে ইট ইজ হাই টাইম থাকলে কি হয়। আমরা জানি বাক্যের শুরুতে যদি ইট ইজ হাই টাইম থাকে অথবা ইট ইজ টাইম থাকে, এগুলো থাকলে আমরা ডিরেক্টলি আমাদের যে ভার্বটা মেইন ভার্বটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্সে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দি জার্নি, ইট ইজ হাই টাইম উই টুক দ্য ডিসিশন, এই ধরনের। ওকে, তারপরে আমরা দেখি অলওয়েজ, এভরিডে, সামটাইমস, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, হোয়েন এভার এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে হয়। এটা আমরা আগেও পড়েছি। যেমন রুপার্ট ইউজুয়ালি প্লেজ ভিডিও গেমস ইন হিজ লেজার আওয়ার্স, ইউজুয়ালি তাহলে কি হবে, প্লেজ সিম্পল প্রেজেন্ট টেন্স। হোয়েন এভার, তাহলে হোয়েন এভার হি টেক্সট মি, টেক্স কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আই ফিল সো এক্সাইটেড। আচ্ছা, এবার আমরা দেখি যে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহারটা। ফিউচার টেন্সের মধ্যে কোনো ইন্টেনশন ব্যক্ত করার উদ্দেশ্যে সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস গোয়িং টু অর অ্যাবাউট টু ব্যবহার করা হয়। কীরকম, হি ইজ গোয়িং টু মেক ইট হ্যাপেন, তাহলে এটা কি আমি ফিউচার টেন্সের কথা বলছি না, হি ইজ গোয়িং টু। তাহলে আমি কি করলাম, বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, গো প্লাস আইএনজি, গোয়িং, এরপরে টু, এটা আনছি আমি। অথবা মাই ফাদার ইজ অ্যাবাউট টু মেক এ ফ্যাক্টরি ফর হিজ বিজনেস, এই যে ইজ, বি ভার্ব আনলাম, এরপরে আমি অ্যাবাউট টু আনলাম, এরপরে কি বললাম, মেক এ ফ্যাক্টরি ফর হিজ বিজনেস। এটা কখন ইউজ হয়, ফিউচার টেন্সে কোনো ইন্টেনশন ব্যক্ত করার ক্ষেত্রে। আমরা যদি ফিউচার টেন্সে কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন ব্যক্ত করি, দুটাতেই হি ইজ গোয়িং টু মেক ইট হ্যাপেন, এখানেও আমরা একটা উদ্দেশ্য ব্যক্ত করছি যে ভবিষ্যতে সে এটা করতে যাচ্ছে, সে এটা করবেই। আর এখানে বলছি যে আমার বাবা একটা ফ্যাক্টরি করতে যাচ্ছে, ভবিষ্যতে একটা ইন্টেনশন আমি এক্সপ্রেস করছি। সো এখানে আমরা অ্যাবাউট টু অথবা গোয়িং টু এবং তার আগে একটা বি ভার্ব যুক্ত করে এই ফিউচার টেন্সের মধ্যে ইন্টেনশন এক্সপ্রেস করে থাকতে পারি। আচ্ছা, তারপরে বলে যে সেন্টেন্সে রিমেইন উইথ এ ভিউ টু কিপ হেল্প এর ক্ষেত্রে এ সকলের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন হি ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু বাইং এ বুক, তাহলে আমরা এখানে উইথ এ ভিউ টুর ক্ষেত্রে দেখলাম হি ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু থাকার কারণে উইথ এ ভিউ টু এর পরেও, কিন্তু টু এর পরে নর্মালি আমরা জানি যে ভার্বের রুট ফর্ম হয় বাই হওয়ার কথা, কিন্তু উইথ এ ভিউ টু এই ফ্রেজ থাকলে আমরা সবসময় আইএনজি যোগ করব। ঠিক একইভাবে আমরা রিমেইন,
কিপ, হেল্প এগুলোর পরেও আইএনজি যোগ করব। যেমন আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প, হেল্পের পরে কি আসবে, লাফিং আসবে। আমি কিন্তু তখন আই কুড নট হেল্প লাফ বলবো না, আই কুড নট হেল্প লাফিং, এই ধরনের। আচ্ছা, তারপরে আছে অ্যাডভাইস, অর্ডার, সাজেশন, ফরবিড, এক্সকিউজ, পার্ডন ইত্যাদি ভার্বগুলোর পরবর্তী ভার্ব মূলত আইএনজি যুক্ত হয়। যেমন হি সাজেস্টেড মি রিডিং দি বুক থরোলি, তাহলে এই যে এখানে সাজেস্টেড, এখানে যদি অ্যাডভাইস থাকতো অথবা ফরবিড থাকতো, হ্যাঁ, তারপরেও আমি ভার্বের পরে যে নেক্সট যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। হি সাজেস্টেড মি, কি সাজেস্ট করেছে, রিডিং দি বুক থরোলি, এখানে কিন্তু হি সাজেস্টেড মি টু রিড দি বুক দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, অ্যাডভাইস, অর্ডার, সাজেস্টেড, ফরবিড, এক্সকিউজ, পার্ডন, এই ভার্বগুলোর পরে পরবর্তী যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তখন কিন্তু টু ভার্ব আসবে না, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ হবে না, বরং এখানে জিরান ফর্মে আইএনজি যুক্ত হবে। যেমন হি সাজেস্টেড মি রিডিং দি বুক থরোলি, সাজেস্টেড এটা নিজে একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে, তখন এটা রিডের সাথে আমি আইএনজি যুক্ত করে দিব। আচ্ছা, দি ডক্টর অ্যাডভাইজড মি, দি ডক্টর অ্যাডভাইজ মি, এরপর কি বলবো, টেকিং মেডিসিন রেগুলারলি, আমি কিন্তু বলবো না টু টেক মেডিসিন, দি ডক্টর অ্যাডভাইজড মি টেকিং মেডিসিন রেগুলারলি। আচ্ছা, তারপর দেখি আমরা সিম্পল টেন্সের ক্ষেত্রে দুটি ভার্ব ব্যবহৃত হলে দ্বিতীয় ভার্বটি আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে নর্মাল যেটা হয়, যে দি রেফারি স দ্য প্লেয়ার ট্যাকলিং দ্য অপোনেন্ট, এখানে আমাদের ফার্স্ট ভার্ব কোনটা, ফার্স্ট ভার্বটা হচ্ছে স, ঠিক না। সিম্পল টেন্সের ক্ষেত্রে, সিম্পল টেন্সের সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এটা তো একটা সিম্পল সেন্টেন্স, ঠিক না, এখানে কোনো ক্লজ নাই। তো সো দি রেফারি স দ্য প্লেয়ার ট্যাকলিং হিজ অপোনেন্ট, সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, ফার্স্ট ভার্বটা যেভাবেই থাকুক না কেন, কিন্তু পরবর্তী যে ভার্বটা হবে সেটার সাথে আমার আইএনজি যুক্ত হবে। যেমন দি রেফারি স, এটা তো আমার দেখতে পাচ্ছি যে সিম্পল পাস্ট টেন্সে আছে, এরপরে যে ভার্বটা আছে ট্যাকেল ছিল, এটা স মানে অপোনেন্ট ট্যাকেল করছিল, ঠিক না, অপোনেন্টকে ট্যাকেল করছিল, দি প্লেয়ার ট্যাকলিং হিজ অপোনেন্ট, তাহলে ট্যাকেল করছিল, তখন এই ট্যাকেল ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে ট্যাকলিং লিখতে হবে, যেহেতু এটা সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ভার্ব। তাহলে এখানে আমাদের মানে এখান থেকে কি শিখলাম, আমরা শিখলাম যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুইটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যুক্ত হবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। আমরা ইনফিনিটিভ বলতে বুঝি কি, টু প্লাস ভার্ব, কিন্তু অনেক সময় ইনফিনিটিভ বোঝায় কিন্তু টু ছাড়া ইনফিনিটিভ বোঝায়, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। যেমন এগুলো কখন হবে, রেদার, উড রেদার, বেটার, হ্যাড বেটার ইত্যাদির পরে ইনফিনিটিভ উইদাউট টু অথবা বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাড বেটার কাম আফটার সাম ডেজ, সো এখানে ইউ হ্যাড বেটার, এখানে কিন্তু টু কাম হয়নি, ইউ হ্যাড বেটার কাম হয়েছে, সো ইনফিনিটিভ উইদাউট টু। একইভাবে আই উড রেদার গো দেয়ার, আই উড রেদার গো দেয়ার, তাহলে উড রেদারের পরে আমি কিন্তু গো দিয়েছি, তাহলে ইনফিনিটিভ ইউজ করছি আমি টু ছাড়া, এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। একইভাবে রেদার, উড রেদার, বেটার, হ্যাড বেটার এগুলো সব কিছুর পরেই আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করে থাকি, অর্থাৎ এরপরে ভার্ব ডিরেক্টলি বসে যাবে, সামনে কোনো টু বসবে না। ইউ হ্যাড বেটার কাম আফটার সাম ডেজ। ওকে, তারপরে আমাদের যে রুলটা আছে সেটা হচ্ছে টু ইনফিনিটিভ, অর্থাৎ নর্মালি যে ইনফিনিটিভটা ব্যবহৃত হয়। যেমন ডিজায়ার, প্রমিস, ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট এই ধরনের আকাঙ্ক্ষা স্বরূপ ভার্বের পর সাধারণত টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়, পরবর্তী ভার্বে আইএনজি যুক্ত থাকে না। যেমন আই হোপ টু সি ইউ সুন, এই যে আই হোপ এটা একটা ডিজায়ার, ঠিক না। তারপরে দি উইটনেস প্রমিসড, ঠিক না, এই যে প্রমিস, ডিজায়ার, ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট এই ধরনের আকাঙ্ক্ষা স্বরূপ যে ভার্বগুলো এদের পরে টু ইনফিনিটিভ হয়, অর্থাৎ এরপরে টু প্লাস ভার্ব হবে। এই যে আই হোপ টু সি ইউ সুন, দি উইটনেস প্রমিসড টু স্পিক দি ট্রুথ, এদের পরে টু ইনফিনিটিভ হবে এবং কি হবে, পরবর্তী ভার্বে আইএনজি যুক্ত থাকে না। সো টু ইনফিনিটিভ হবে এবং তারপরে আইএনজি যুক্ত থাকবে না। কখন হবে, আকাঙ্ক্ষা স্বরূপ যে ভার্বগুলো ডিজায়ার, প্রমিস, ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট এদের পরে। সো এর মাধ্যমে কিন্তু আমরা আজকের ক্লাসের শেষে চলে আসলাম। আশা করি আপনারা ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন এবং রাইট ফর্ম অফ ভার্বসে আমরা আশা করি এখন থেকে খুব ইজিলি সলভ করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।